তুই আমায় বিয়ে করবি কিনা এটা বল। দেখ শাওন, আমি তোকে শেষবারের মতন বলছি, তুই যদি রাজি না হোস আমাকেই কিছু করতে হবে। দেখ নীলা, বোঝার চেষ্টা কর। আমি বয়সে তো 2 বছরের ছোট। তাছাড়া তুই আমার চাচাতো বোন, এটা কখনো হয় না। আর আমার গার্লফ্রেন্ড আছে। সবচেয়ে বড় কথা হলো কালকে তোর বিয়ে। এখন আমাদের এই বন্ধ করে দেখে ফেললে লোকজন খারাপ ভাববে। নীলা, পাগলামি করিস না প্লিজ। নীলা সর, আমি যাব। কাল আমার চাচাতো বোন নীলার বিয়ে, তাই আজ আমার ব্যস্ততা একটু বেশি। চাচার কোনো ছেলে নেই, আর আমার মা বাবার একমাত্র ছেলে আমি। আমার একটা বড় বোন আছে। নীলা আর আমি ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি। নীলা সকলে বলছিল আমার সাথে কি যেন কথা আছে, তার রুমে যেতে। অনেক ব্যস্ত থাকায় যেতে পারিনি। এখন বিকাল 4টা বাজে। চাচার সাথে কিছু হিসাব বুঝে নেওয়ার জন্য যাচ্ছিলাম, তখনই নীলা আমাকে টেনে ওর রুমে নিয়ে গেল। তারপর কি বলল তা তো আপনারা শুনতেই পেলেন। আসলে ও আমাকে অনেক দিন ধরে একটা কথা বলছিল, যে সে আমাকে ভালোবাসে। কিন্তু আমি তেমন কোনো পাত্তা দেই না। নীলা দেখতে খারাপ বলা যাবে না, কিন্তু সমস্যা হলো ও আমার চাচাতো বোন, তার উপর 2 বছরের সিনিয়র। যদিও বা আমার গার্লফ্রেন্ড আছে আমার 4 বছরের সিনিয়রের। এইসব কারণে আমি রাজি হইনি। আরে রাখ তোর গার্লফ্রেন্ড, আমি তোকে শেষবারের মতন জিজ্ঞেস করছি তুই আমায় বিয়ে করবি কিনা। দেখ নীলা, পাগলামি করিস না। আরে পাগলামি কাকে বলে সেটা তুই এবার দেখবি। আমি তোকে শেষবারের মতন বলছি। আর সহ্য করতে পারলাম না, কষে একটা চড় মেরে দিলাম নীলার গালে। আমি তোকে শেষবারের মতন সুযোগ দিয়েছিলাম, এবার দেখ আমি কি করি। তোকে কিভাবে নিজের করে নিতে হয় সেটা আমি জানি। এ কি নীলা, তুই কি করছিস? আমি ভয় পেয়ে গেলাম। ভয়ে বুকটা ধুকপুক করতে শুরু করলো। দেখ নীলা, প্লিজ এমন করিস না। আমার আব্বু আম্মু আমায় অনেক বিশ্বাস করে। প্লিজ তুই তাদের বিশ্বাসটা নষ্ট করিস না। আমার বাবার মান সম্মানটা ধুলে মিশাস না। আমি কথা শেষ করার আগে নীলা জোরে চিৎকার করতে লাগলো। আব্বু, কই গো তুমি? আমাকে বাঁচাও। চাচু, ও চাচু, কই তুমি? তোমার ছেলেকে থামাও প্লিজ। নীলা জোরে জোরে চিৎকার দিতে লাগলো। আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। দীর্ঘ 20 বছরের জীবনে কেউ বলতে পারবে না আমি কখনো কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকিয়েছি। আমার বাবা মা আমায় নিয়ে অনেক গর্ব করত, অনেক বিশ্বাস করে। আজ সেই বিশ্বাস আর গর্ব দুটোই শেষ হয়ে যাবে। তাছাড়া নেহাকে কি বলবো? আমি কিভাবে ওকে মুখ দেখাবো? এতক্ষণে নীলার চিৎকারে সবাই চলে এসেছে। সবাই বলতে বসে চাচু, নীলার বাবা, আমার বাবা মা আর নীলার বিয়ের উপলক্ষে আসা কিছু অতিথি স্বজন। নীলামা, কি হয়েছে তোর? প্লিজ দরজাটা খোল। বসির চাচু মনে অনেকটা ভয় পেয়ে গেছে। আসলে বসির চাচু আমায় নিজের ছেলের মতোই ভালোবাসে। বাবা, প্লিজ আমায় বাঁচাও। এইদিকে আমি নীলার দিকে তাকিয়ে পুরো অবাক হয়ে গেলাম। নীলা ওর পুরো শাড়ি খুলে ফেলেছে। ওর ছায়া ব্লাউজ ছিঁড়ে মাটিতে পড়ে আছে। এমনভাবে করছে যেন ওকে আমি ধর্ষণ করেছি। কিছুক্ষণ পরে বাবা আর চাচু মিলে দরজাটা ভেঙে ফেলে সবাই ভিতরে প্রবেশ করলো। নীলা উঠে দৌড়ে গিয়ে ওর বাবার পিছনে লুকালো। বিশ্বাস করো বাবা, আমি কিছুই করিনি। বাবা আমার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেছে, আর মা তো মাটিতে বসে পড়েছে। বাবার দিকে তাকাতে পারছি না, বাবার চোখ রক্তের মতো লাল হয়ে গেছে। সবাই কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি বাবাকে কি করে বলবো? আমার উপর বাবার এত বিশ্বাস আর ভরসা সব আজ ধুলে মিশে গেছে। আমি বাবার পায়ে পড়ে গেলাম। বিশ্বাস করো বাবা, আমার আর কিছু বলতে পারলাম না। তার আগেই বাবা আমার গালে চড় বসে দিল। বাবার চোখ দিয়ে অবরত পানি পড়ছে। বাবা আমায় মারতে মারতে বলল, বিশ্বাস, আর তুই বল কেন এমন করলি? কেন কেন তুই আমার সব বিশ্বাস আর ভরসা ধুলে মিশিয়ে দিলি? কোনো দোষের শাস্তি দিলি তুই আমায়? বাবা আমায় লাথি মেরে তার পা থেকে সরিয়ে দিল। আমি দৌড়ে মায়ের কাছে গেলাম। মায়ের পা ধরতে যাব, তখনই মা নিজের পাটা সরিয়ে নিল। মা হঠাৎ কঠোর মনে হলো। অবনী, ওর জামা কাপড় গুছিয়ে দে। আজ থেকে আমার শাওন নামের কোনো ছেলে নেই। আমি যাতে ওকে আর এই বাড়িতে না দেখি। এ কি শুনছি আমি? মা আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিতে যাচ্ছে? না, মা বাবাকে ছেড়ে আমি কোথায় যাব? মা বাবাকে ছাড়া ছেড়ে যাওয়ার কথাও তো আমি ভাবতেও পারি না। আমি দৌড়ে গিয়ে মায়ের পা ধরে বললাম, না মা, দয়া করে আমায় এই শাস্তি দিও না। তোমাদের ছাড়া আমার কে আছে? আমি কোথায় যাব? মায়ের পায়ের কাছে বসে বসে বললাম কথাগুলো। মা নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। এদিকে অবনী আপু আমার ব্যাগ গুছিয়ে নিয়ে হাজির। আমাকে ব্যাগ দিয়ে দিতে বলল।
অবনী আমার বড় বোনের নাম। ছি, তোকে আমার ভাই বলে পরিচয় দিতেও লজ্জা হচ্ছে, তুই এত নীচ। আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। কয়েক মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল আমার সাথে এটা। এক ঘূর্ণিপাকের ঝড়ে আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল। আমি ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। পিছনে তাকিয়ে দেখলাম কেউ আসেনি আমার সাথে। যেই বাবা মা আমায় না খাইয়ে খেত না, আজ সেই বাবা মা তার বাসা থেকে আমায় বের করে দিল। যে বোন আমায় নিজের থেকেও বেশি ভালোবাসতো, সে আজ আমায় নিজ বলে কাড়ে দিল। আর ভাবতে পারছি না এসব। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম অজানার উদ্দেশ্যে। তখনই দেখলাম নেহাকে। নেহা আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। নেহা হয়তো আমায় বিশ্বাস করবে। আমি নেহার দিকে এগিয়ে গেলাম। নেহা, বিশ্বাস করো, আমি কথা শেষ করার আগে আমার গালে চড় বসিয়ে দিল। আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। শেষ পর্যন্ত নেহাও আমায় অবিশ্বাস করলো। কি নেই আমার যে তুই শেষ পর্যন্ত ওই মেয়ের সাথে? ছি, তোর যদি এতই চাহিদা থাকতো তুই আমায় বলতিস, আমি বিয়ের আগে তোকে সব দিয়ে দিতাম। আমি আর কিছু না বলে সামনের দিকে পা বাড়ালাম। এখানে থেকে আর কোনো লাভ নেই। এখানে কেউ আমাকে বিশ্বাস করবে না। নেহা তো আমার চরিত্র সম্পর্কে জানে। ও কীভাবে পারলো আমাকে অবিশ্বাস করতে? আর যেখানে নিজের বাবা মাই আমাকে বিশ্বাস করে নাই, সেখানে নেহা তো দূরের কথা। না, এখানে আর থাকবো না। এই শহর ছেড়ে আজই চলে যাব। ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমি বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম, এই বুঝি নেহা আমাকে ডাক দেবে। কিন্তু না, নেহা আমার দিকে ফিরেও তাকালো না। হায় রে দুনিয়া, কেউ আমার থেকে এই সত্যিটা জানতেই চাইল না। সবাই আমাকে অবিশ্বাসী করলো। আমি আর দেরি না করে বাস স্ট্যান্ডের দিকে পা বাড়ালাম। আর থাকতে পারবো না এই অবিশ্বাসের মাঝে। আমার কাছে জমানো 5,000 টাকার মতো ছিল। সেই টাকা নিয়ে রওনা হলাম। আধ ঘন্টা পরে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। বাস স্ট্যান্ডে আসার পরে মনে হলো কেউ আমাকে ডাকছে। পিছনে তাকলাম, দেখি আমার বেস্ট ফ্রেন্ড অনেক দৌড়ে দৌড়ে আমার কাছে আসছে। ও হাত দিয়ে নাড়া দিতে বলছে আমাকে থামতে। আচ্ছা, ওকে আমাকে থামতে বলছে? ও কি আমায় সবার মতো অবিশ্বাস করবে? দেখা যাক। ততক্ষণে আমার কাছে এসে গেছে। শাওন, দাঁড়া, তুই কই যাচ্ছিস? আর সবাই এসব কি বলছে? বিশ্বাস করো ভাই, আমি এইসব কিছুই করিনি। নীলা আমাকে ফাঁসিয়েছে বলে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কান্না করতে শুরু করলাম। হঠাৎ অনেক আমাকে জোরে ধরে বলল, আমি জানি ভাই, তুই এমন কাজ করতেই পারিস না। আমি তোকে ছোটবেলা থেকে চিনি। দুনিয়া উল্টে গেলেও কেউ আমাকে বিশ্বাস করাতে পারবে না যে তুই এই কাজটা করেছিস। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। হায়রে বন্ধুত্ব! যেখানে মা বাবা এমনকি প্রেমিকাও বিশ্বাস করলো না, সেখানে বন্ধু আমায় জড়িয়ে ধরছে। হয়তো এই জন্যই বন্ধুত্ব বলে। আমার সাথে কেন এমন হলো বলতে পারিস? জানি না রে ভাই, তুই চিন্তা করিস না। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন তুই কই যাবি, ঠিক করেছিস? ভাই, এই অবিশ্বাসের মাঝে আমার পক্ষে থাকা সম্ভব না। আমি ঠিক করেছি ঢাকায় চলে যাব। সেখানে গিয়ে কোনো কিছু একটা কাজ খুঁজে নিব। আমি গালে হাত দিয়ে রইলাম। ওই শালা, কাজ করবি মানে? শোন, তোকে অনেক বড় হতে হবে। তুই আমার মাথায় হাত রেখে বল, তুই পড়ালেখা বন্ধ করবি না? আমি নিশ্চুপ। ওই, তুই ঢাকা কই থাকবি এই চিন্তা করছিস? দাঁড়া, এই নে, এটা আমার চাচার ঠিকানা। ওনার কোনো ছেলে মেয়ে নেই। তুই ওখানে গিয়ে ওনার বাসায় উঠতে পারিস। বলেই পকেট থেকে একটা কাগজ বের করলো। কিন্তু উনি আমাকে ওনার বাসায় কেন উঠতে দেবে? আর উনি যদি সব জানে তাহলে তো আমায় বের করে দেবে। আরে ধুর শালা, তুই শুধু যা, বাকিটা আমি ম্যানেজ করে নিব। উনি আমায় নিজের ছেলের মতো ভালোবাসেন আর বিশ্বাসও করেন। আমি ওনাকে সব বুঝিয়ে বলবো, তোর কোনো প্রবলেম হবে না। উনি তোকে ঢাকায় ভালো কোনো কলেজে ভর্তি করিয়ে দিবে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। ভাগ্যিস এমন একটা বন্ধু ছিল। আমি ওকে কি বলে যে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছিলাম না। ভাই, তোর এই উপকার আমি কখনো ভুলবো না। তোকে অনেক ধন্যবাদ। ওই শালা, বন্ধুর মাঝে আবার কিসের ধন্যবাদ? আর শোন, ধর, আমার কাছেই 3,000 টাকা আছে, এটা রাখ, পরে কাজে লাগবে। না ভাই, লাগবে না, আমার কাছে আছে। আরে ধুর শালা, ধর, পরে আবার ফেরত দিয়ে দিস। আমি ওকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে শুরু করলাম। দেখ ভাই, আল্লাহ চায় তো সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তুই শুধু মন দিয়ে পড়ালেখা কর, নিজেকে গড়ে তোল। বাস ছেড়ে দিয়েছে। আমি ওকে বিদায় দিয়ে বাসের ভিতরে উঠে পড়লাম। বাড়ির দিকে তাকিয়ে একবার দেখে নিলাম কেউ আমাকে নিতে এলো কিনা। না, কেউ আসেনি। শুধু আমার বন্ধুটা হাত নেড়ে বিদায় দিচ্ছে।
আমি ওকে বিদায় জানালাম। আজ আমি রওনা হলাম নতুন জীবনের উদ্দেশ্যে। কাল থেকে আমার নতুন জীবন শুরু। টানা 5 ঘন্টা জার্নি করার পর আমি পৌঁছে গেলাম ঢাকাতে। আমি আগে বাবার সাথে কয়েকবার ঢাকা এসেছিলাম, কিন্তু এই প্রথমবার একা আসলাম। কেন জানি না একটু ভয় ভয় লাগছে, কিন্তু অতটাও ভয় লাগছিল না, কারণ অনেকের চাচুর বাসায় উঠবো, তাই থাকার কোনো চিন্তা নেই। কিন্তু মনটা অসম্ভব খারাপ লাগছে। মাত্র একটা দিনে কয়েকটা মুহূর্তে আমার পুরো জীবনটা বদলে দিল। কালকে ছিলাম বাবা মায়ের একমাত্র আদরের সন্তান, কিন্তু আজকের মাত্র একদিনের ভিতরে জীবনটা পুরো বদলে গেল। যেই বাবা মা আমাকে না খাইয়ে খেত না, হয়তো সেই বাবা মার মনে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। নীলা সৎ হলেও আমি ওর চাচাতো ভাই ছিলাম। ও কিভাবে পারলো আমার জীবনটা এভাবে ধ্বংস করতে? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এসব ভাবছিলাম, চোখের পানি চলে এসেছে। হঠাৎ পিছন থেকে একটা শব্দে ধ্যান ভেঙে গেল। দেখে একজন অটোওয়ালা দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে গিয়ে দাঁড়ালাম আর বললাম, মামা যাবেন? কই যাইবেন? অনেকের দেওয়া ঠিকানাটা দিয়ে বললাম, এই ঠিকানায় যেতে হবে, কত নেবেন? অটোওয়ালা আমার দিকে একবার অদ্ভুতভাবে তাকিয়ে তারপর ঠিকানাটা দেখে বলল। 100 টাকা লাগবো মামা। আমি ভাবলাম দূরে হবে, তাই বেশি চেয়েছে। আচ্ছা চলেন। মাত্র 2 মিনিট পর অটোওয়ালা একটা জায়গায় এসে দাঁড়ালো। এত তাড়াতাড়ি? এতটুকু পথ তো হেঁটেই আসতে পারতাম। এতটুকু পথের জন্য 100 টাকা ভাড়া? হ মামা, এটাই আপনার ঠিকানা। এতটুকু পথের জন্য 100 টাকা ভাড়া? মামা, আমি তো আপনারে আগেই কয়া লইছি। অটোওয়ালা মনে হয় অনেক আগে বুঝতে পেরেছিল আমি এই জায়গায় নতুন, তাই সে সুযোগ নিল। আমি আর বাড়াবাড়ি না করে ভাড়াটা দিয়ে দিলাম। এমনিতেই মনটা ভালো ছিল না। আচ্ছা মামা নিন। একবার বাড়ির নাম্বারটা মিলিয়ে বাড়িটা খুঁজতে লাগলাম, কিন্তু পাচ্ছিলাম না। অনেক খুঁজলাম, কিন্তু আর পেলাম না। হঠাৎ দেখলাম একজন লোক আসছে। ভাবলাম যাই, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। এই যে চাচা, শুনছেন? কিছু বলবেন? বাড়ির নাম্বারটা দেখে বললাম, এই বাড়িটা কোথায়? নাম্বারটা দেখে বলল, এইদিকে নতুন? জি। আসেন আমার সাথে। আমি লোকটার পিছন পিছন যেতে লাগলাম। লোকটা হঠাৎ একটা বিশাল বাড়ি, বাড়ি বললে ভুল হবে, যেন একটা রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো। বাড়িটার দিকে তাকিয়ে ইশারায় বলল, এই আপনার বাড়ি। ধন্যবাদ। লোকটা চলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। এরকম বাড়ি তো সাধারণত ছবিতে দেখেছি। আচ্ছা, লোকটা কি আমায় ভুল ঠিকানায় নিয়ে এলো? না, লোকটা তো স্থানীয় মনে হচ্ছিল। তাহলে কি অনেক আমায় ভুল ঠিকানা দিল? ওকে একবার কল করি। কিছুক্ষণ কল হওয়ার পর অনেক কল ধরলো। হ্যালো অনেক। কিরে, বাড়ি খুঁজে পাইছোস? ভাই তুই এটা কি ঠিকানা দিলি? মনে হচ্ছে একটা রাজপ্রাসাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তুই আবার ভুল ঠিকানা দিসনি তো? আরে না শালা, তুই একদম ঠিক জায়গায় এসেছিস। শোন, ভেতরে গিয়ে দারোয়ানকে বলবি হানিফ চাচার সাথে দেখা করতে চাস। তারপর হানিফ চাচাকে এসে বলবি অনেক পাঠিয়েছে। আর কিছু বলা লাগবে না, আমি ওনাকে সব বলে রেখেছি, তোর কোনো সমস্যা হবে না। তুই কি সব বলছিস? উনি কিছু মনে করবে না? আরে শালা না, উনি আমায় সবচেয়ে বেশি বিশ্বাস করে। আমি ওনাকে বুঝিয়ে বলছি। তুই যা শালা, ভয় পাস না, আমার উপর ভরসা রাখ। আচ্ছা। আমি অনেকটা ভয় নিয়ে ভিতরে প্রবেশ করলাম। তখনই দেখি বিশাল দেহি দারোয়ানের সামনে আগমন। এসে আমায় জিজ্ঞাসা করলো, কাকে চাই? আসলে আমি হানিফ চাচার সাথে দেখা করতে চাই। কেন, কি দরকার ওনার সাথে? আসলে ওনার এমন সময় পিছনে মধ্যবয়স্ক লোক এলো। স্যার, এই ছেলেটা আপনার সাথে দেখা করতে চায়। ও, তাহলে উনি অনেকের হানিফ চাচু? আসসালামু আলাইকুম চাচু, আমি শাহন। আমাকে অনেক পাঠিয়েছে আপনার কাছে। ও ও, তুমি সে শাওন? অনেক আমাকে বলেছিল তোমার ব্যাপারে। আসো আসো, ভেতরে আসো। আচ্ছা। আমি বাধ্য ছেলের মতো ওনার পিছন পিছন ঘরে গেলাম। উনি আমায় একটা রুম দেখিয়ে দিয়ে বলল, একটা বিশাল রুম। এটা হলো তোমার রুম, আজ থেকে তুমি এইখানে থাকবা। এত বড় রুম, অনেক দামি দামি ফার্নিচার দিয়ে সাজানো, খুব সুন্দর করে গোছানো। মনে হচ্ছে আমি আসবো বলে গুছিয়ে রেখেছে। প্রথমে দেখাতে এত সুন্দর ব্যবহার। উনি সত্যি একজন মহান মানুষ। আসলে ওনার কোনো সন্তান নেই, তাই উনি হয়তো এত উদার। শাওন,
তুমি আমায় চাচ্চু বলে ডাকতে পারো। চাচ্ছু, আপনাকে অনেক কথা শেষ করার আগে উনি বলে উঠল, এখন আর কোনো কথা নেই মাই বয়। তুমি আসবে শুনে তোমার চাচি রান্না করেছে, তাড়াতাড়ি ফ্রেশ হও। উনি বলেই চলে গেল। বাহ, এত বড় একটা রুম, তাও আবার আমার একার, ভালোই হলো, সাথে ওয়াশরুমে ফিট করা। আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম, এমন সময় অনেক আবারও ফোন দিল। আমি রিসিভ করলাম। কিরে, ভিতরে ঠিকমতো আসতে পারছোস? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুই এখন ফ্রেশ হ, আমি রাতে কল দিব। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে বেরোলাম, এমন সময় একজন এসে ডেকে গেল খাবারের জন্য। আমি গেলাম, গিয়ে তো দেখি ওনাদের ডাইনিং রুমটা বিশাল বড়। টেবিলে মিনিমাম 10 পদের খাবার সাজিয়ে রাখা আছে। হানিফ চাচা ওনার স্ত্রী আমার জন্য বসে আছেন। ওনাদের দেখে আমার বাবা মার কথা মনে পড়ে গেল। বসো বাবা, তোমার চাচি তোমার জন্য নিজের হাতে রান্না করেছে। মা বাবার কথা মনে পড়তেই মনটা একটু খারাপ। আমি নিশ্চয় হয়ে গেলাম। কি হলো বাবা, কথা বলছো না যে? সালমা, ছেলেটার উপর দিয়ে এত বড় একটা বিপদ গেল, তাই হয়তো ওর মন খারাপ। ওকে একটু একা থাকতে দাও। না না চাচু, কোনো সমস্যা নেই। এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। কে যেন ফোন দিয়েছে, সেটা দেখার জন্য ফোনটা দেখলাম। ফোনটা হাতে নিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। দেখি নীলা ফোন দিয়েছে। এখন কেন ফোন দিয়েছে? আমার তো সবকিছু শেষ করে দিল, এখন আবার ফোন দিল কেন? কি হলো বাবা, কে ফোন দিল? চাচু, নীলা ফোন দিয়েছে। নীলা? কি সেই মেয়েটি যার কথা অনেক বলেছিল? জি। এইদিকে ফোনটা বেজে চলেছে। আমি হানিফ চাচার দিকে তাকিয়েছিলাম। উনি কিসে যেন ভাবলেন, তারপর বললেন, শাওন, ফোনটা ধরো। আর হ্যাঁ, ফোনের ভলিউম বাড়িয়ে দাও, মেয়েটা কি বলে আমরাও শুনি। আমি ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে নীলা বলল, হ্যালো শাওন, তুই কই? আমি নিশ্চুপ, আমার কথা বলতে মন চাচ্ছে না। আমি চাচার দিকে তাকিয়ে বললাম। উনি হাতে ফোনটা ইশারা করে কথা বলতে বলল। শাওন, তুই শুনতে পাচ্ছিস? তুই কই? কেন ফোন দিয়েছিস? আর কি আছে শেষ করার? আমার সবকিছু তো শেষ করে দিলি। দেখ শাওন, এখনো কিচ্ছু শেষ হয়নি। তুই যদি আমার কথা না শুনিস তাহলে সব শেষ হয়ে যাবে। কাল সকালে বাসায় উকিল আসবে। চাচা চাচি তোকে ত্যায্য পুত্র ঘোষণা করবে। তুই ওনাদের সব সম্পত্তি থেকে বঞ্চিত হবি। দেখ শাওন, এখনো কিছুই শেষ হয়নি। তুই একবার আমাকে বিয়ের জন্য রাজি হয়ে যা, বাকিটা আমি সামলে নিব। আমি নিশ্চুপ। হানিফ চাচা আর চাচি একে অপরের দিকে চাওয়াচাবি করছে। নীলা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর আবারও বলে উঠল, শাওন, তুই একবার ভেবে দেখ, তুই রাজি হলে তুই তোর বাবা মায়ের কাছে ফিরে আসতে পারবি। তোর বাবা মায়ের জন্য হলেও রাজি হয়ে যা। বাবা মায়ের কথা শুনে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এখনই রাজি হয়ে যাই, কিন্তু না। আমি যদি রাজি হয়ে যাই তাহলে অন্যায়ের প্রশ্রয় দেওয়া হবে। সারা জীবন ধর্ষকের অপবাদ মাথায় নিয়ে বাঁচতে হবে। আর কেন বাবা মার কাছে ফিরে যাব? যারা অন্য একটা মেয়ের কথা শুনে নিজের ছেলেকে অবিশ্বাস করতে পারে, তাদের কাছে আর কখনোই যাব না। দরকার নেই এমন বাবা মার, যারা তোর মতো একটা দুশ্চরিত্র মেয়ের কথা শুনে নিজের ছেলেকে অবিশ্বাস করে। আর শোন, ভবিষ্যতে আমাকে আর ফোন দেওয়ার চেষ্টা করিস না। বলে ফোনটা কেটে দিলাম। নীলার নাম্বারটাও ব্লক লিস্টে ফেলে দিলাম। হানিফ চাচা আর চাচি আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি আর খেলাম না, খাবার রেখে চলে আসলাম নিজের রুমে। মানুষ অল্প শোকে কতল হয়, কিন্তু আমি অধিক শখে পাথর হয়ে গেছি। চাচি আমায় ডাকতে চাইলো, কিন্তু চাচা থামিয়ে দিয়ে বলল, তাক, যেতে দাও। ছেলেটার উপর দিয়ে কত বড় একটা জ্বর যাচ্ছে, ওকে একটু একা থাকতে দাও। একা থাকলে মনের কষ্টটা হালকা হবে। তুমি কিছুক্ষণ পরে ওর রুমে খাবার নিয়ে যেও। বাচ্চা মানুষ, মা বাবার কথা মনে পড়ছে হয়তো। আচ্ছা। আমি আমার রুমে বসলাম। পাশে দেখি একটা বেলকনি আছে। বেলকনির দিকে চাঁদের আলো দেখা যাচ্ছিল। আমি বেলকনিতে গিয়ে চাঁদকে সব বলার চেষ্টা করছিলাম। এমন সময় অনেক ফোন দিল। কিরে, কি খবর? দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বললাম, হ্যাঁ ভালোই। ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো?
না না, কোনো অসুবিধা হচ্ছে না। শোন, তুই অনেক জার্নি করেছিস আর এখন জেগে থাকিস না, শরীর খারাপ করবে। তুই চিন্তা করিস না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। আর শোন, নেহার খবর শুনেছিস? কি খবর? নেহা ঢাকা একটা প্রাইভেট ভার্সিটিতে চাকরি করে। ও ভালো। আচ্ছা, তুই ঘুমা। আমি এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর চাচি আমার রুমে ভাত নিয়ে আসলো। চাচি বলল, ওঠো শাওন, খেয়ে নাও। না চাচি, এখন ভালো লাগছে না। তা বললে কি হবে? সেই সকাল থেকে একটানা জার্নি, তারপর না খেয়ে আছো, তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি ওঠো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। চাচির চোখে মুখে মলিন ভাব দেখতে পেলাম। উনি আমার উপর মায়ের অধিকার কাটাচ্ছেন। আসলে মা হতে না পারা কষ্টটা যে কতটা, সেটা ওনাকে দেখলে বোঝা যায়। সব নারীরই তো মা হতে ইচ্ছে হয়, কিন্তু চাচিমা মা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত। চাচির জন্য আমার মায়া হতে লাগলো। আচ্ছা, কেমন যদি হয়, আমি যতদিন আছি ততদিন ওনাকে মা বলে ডাকবো, ওনার ইচ্ছেটা পূরণ করি। একবার বলে দেখি, চাচি, আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? চাচি মনে হয় প্রস্তুত ছিলেন না এই কথাটা শোনার জন্য। উনি আমার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। ওনার চোখের কোণে পানি চলে এসেছে। উনি হঠাৎ আমায় জোরে ধরে কান্না করতে শুরু করলো। একজন নারী মা হতে না পারলে কতটা যে কষ্ট একজন নারী বুঝবে। আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এমন সময় দেখি চাচা দরজায় দাঁড়িয়ে আছে। ওনার চোখে পানি। উনি হাত দিয়ে নিজের চোখের পানি মুছে। এমন সময় চাচা বলে উঠল, আহ সালমা, কি হচ্ছে? ছেলেটা সকাল থেকে না খেয়ে আসে, ওকে আগে কিছু খেতে দাও। চাচি আমায় ছাড়ছিলেন না, আমায় জড়িয়ে ধরছিলেন। চাচার চোখে ছলছল করছিল। সালমা, ও সকাল থেকে কিছু খায়নি, ওকে আগে খাবার খাইতে দাও। বলেই চাচা চলে গেল। চাচা চলে যাওয়ার পর চাচি উঠে বসলো, তারপর বলল, নে বাবা, খেয়ে নে। সকাল থেকে কিছু খাসনি, না খেলে শরীর খারাপ করবে তো। না চাচি, খেতে মন চাচ্ছে না। শাওন, বড়দের কথা শুনতে হয়। আমি তো তোর মায়ের মতো না, আজ থেকে আমি তোর মা। এখন মা তোমায় খেতে বলছে, খেয়ে নাও। মায়ের কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। আজ আমার মা থাকলে এভাবেই খাইয়ে দিত। আমার চোখে পানি চলে আসলো। আমার চোখের পানি দেখে চাচি, খেয়ে নে বাবা, তোর এক মা তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে, তোর আরেকটা মা আছে তো। আমি আর কথা বলতে পারলাম না। যেখানে আপন মানুষটাই পর করে দিল, সেখানে পর মানুষই আপন করে নিল। আমি আর কথা বলতে পারলাম না। বাধ্য ছেলের মতো খেয়ে নিলাম। খাওয়ার মধ্যে আর কোনো কথা বললাম না। মা মাঝে মাঝে সান্ত্বনা দিচ্ছিল। ভাবতেই অবাক লাগছে, মাত্র একদিনের ভিতরে কতটা আপন করে নিল আমায়। খাবার শেষের পর মা বলল, বাবা, এইবার ঘুমিয়ে পড়। আমিও বাধ্য ছেলের মতো শুয়ে পড়লাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি ঘুমানো পর্যন্ত উনি আমার পাশে ছিল, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুমটা ভেঙে গেল। জানলার বাইরে তাকিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। ছোটখাটো একটা বাগান আছে আমার জানলার পাশে। ঢাকা শহরে তো আজকাল বাগান বাড়ি নেই বললেই চলে। আমি আমার রুমের বাইরে গেলাম। দেখলাম মা সকালে নাস্তা রেডি করেছে, আর আমাকে দেখে একটা মুচকে হাসি দিয়ে বলল, কি খবর, তুমি উঠে গেছো? আমি এখনই যাচ্ছিলাম তোমায় জাগাতে। তোমার রুমেই ওয়াশরুম আছে, যাও ফ্রেশ হয়ে আসো। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। সবাই মিলে বসে খাচ্ছিলাম। হঠাৎ চাচা বলে উঠল, শাওন, তোমার পড়ালেখার কি অবস্থা? আহ, কি হচ্ছে? ছেলেটা কালকে মাত্র আসলো, ওকে কিছুদিন সময় দাও, তারপর না হয় এসব কথা বলো। না সালমা, তুমি বুঝতে পারছো না। জীবনে এমন অনেক জ্বর আসবে যাবে, তাই বলে চুপ করে থাকাটা উচিত নয়। যতদিন চুপ করে থাকবে ততদিন জীবন থেকে পিছিয়ে পড়বে। না চাচা, আমার কোনো সমস্যা নেই। আসলে 1 মাস আগে তো আমি এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছি। রেজাল্ট মোটামুটি ভালোই। ও, তাহলে তো ভালোই। আমার বন্ধুর একটা প্রাইভেট ভার্সিটি আছে, অনেক ভালো ভার্সিটি। আমি চাই তুমি সেইখানে ভর্তি হও। তুমি কি বলো? আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম।
উনি আমায় কত দিনের চেনা। একদিনে উনি ভালোই করে, একদিনে কতটা আপন করে নিলেন আমায়, নিজের ছেলের মতো আমায় খেয়াল রাখে। আমার চোখে পানি চলে এলো। মানুষ এতটা ভালো হয় কি করে, আমি ভেবেই পাই না। চাচা আবারও বলল, শাওন, তুমি ঠিক আছো? হ্যাঁ চাচা, আপনি যেখানেই চান আমি সেখানেই ভর্তি হব। তাহলে তো হয়েই গেল। আমি আজই তোমায় ভর্তি করিয়ে দিব। সামনের মাস থেকে ক্লাস শুরু। আচ্ছা, 1 মাস পর। মা, আমায় তাড়াতাড়ি খেতে দাও, আজ আমার ভার্সিটির প্রথম দিন। দাঁড়া বাবা, আর মাত্র 5টা মিনিট, সব রেডি করা হয়ে গেছে। কি হলো আজ? আমার ছেলেটাকে আজ খুব খুশি খুশি লাগছে। ধুর বাবা, তুমিও ভুলে গেলে, আজ আমার ভার্সিটির প্রথম দিন। না না, আজ আমার ছেলের ভার্সিটির প্রথম দিন, সেটা কি আমি বলতে পারি? তুমি খাওয়া দাওয়া শেষ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা। ও, আপনাদের তো বলাই হয়নি। চাচাকে এখন আমি বাবা বলে ডাকি। আর মা বাবার সাথে আমি এখন অনেকটাই ফ্রি হয়ে গেছি। ওনারা আমাকে অনেক ভালোবাসেন। কেউ না জানলে কখনোই বুঝতেই পারবে না আমি ওনাদের আসল ছেলে না। এরই মধ্যে মা চলে আসলো। নে বাবা, তাড়াতাড়ি খেয়ে নে। আমি বাবা মা একসাথে খাবার খেয়ে নিলাম। তারপর মা আর বাবা আমায় এগিয়ে দেওয়ার জন্য বাইরে এলো, কিন্তু হঠাৎ মা আমাকে পিছন থেকে চোখ দুটো চেপে ধরলো। মা, কি হচ্ছে? আমার দেরি হয়ে যাচ্ছে তো। কোনো কথা নেই, বলেছিলাম না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা। মা আমাকে কিছু দূর নিয়ে চোখটা খুলে দিল। চোখ খুলে তো আমি যা দেখলাম, সত্যি সারপ্রাইজ হয়ে গেলাম। আমার সামনে একটি বাইক রাখা আছে। আব্বু! আমি এত খুশি আর কখনো হয়নি। আমি খুশিতে আব্বুকে জড়িয়ে ধরলাম। আজ আমার ভার্সিটির প্রথম দিন, এমন একটা সারপ্রাইজ আমি সত্যি ভাবতে পারিনি। জীবনে প্রথম বাইক বলে কথা, ফিলিংসটা একটু বেশিই ছিল। বাবা, শুধু বাবাকেই জড়িয়ে ধরবা? আমি বুঝি কেউ না? না, কে বলেছে কেউ না? আমার আম্মুটা পৃথিবীর সবচেয়ে গ্রেট আম্মু। আম্মুকে জড়িয়ে ধরে, হয়েছে এবার মা ছেলের ভালোবাসা। ভার্সিটির সময় কিন্তু প্রায় শেষ। আচ্ছা আব্বু, তাহলে আমি যাই। আব্বু আর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি বাসা থেকে বেশি দূর না, তবু বাইক নিয়ে গেলে অন্যরকম একটা ভাব থাকে। ভার্সিটির আজ প্রথম দিন, জানি না সবাই কেমন হবে। নিজের ভিতরে একটা অজানা কাজ করছে। অবশ্য 5 মিনিটের পর পৌঁছে গেলাম স্বপ্নের ভার্সিটিতে। ভার্সিটিতে এসে শুনলাম ভার্সিটি শুরু হতে এখনো 30 মিনিট বাকি। যাক, ভালোই হলো, এই ফাঁকে কিছু বন্ধু বানিয়ে নেওয়া যাক। আচ্ছা, কাকে দিয়ে শুরু করি? ওই তো একটা মেয়ে আছে, ওকেই ট্রাই করি। মেয়েটা একা একা বটতলার বসে আছে। ওর কাছে গিয়ে বললাম, হাই, আমি শাহন। আজকে ভার্সিটির প্রথম দিন, তোমার নাম কি? আমার নাম সামিয়া। আমারও আজ ভার্সিটিতে প্রথম দিন। বলে মেয়েটা উঠে যেতে লাগলো। ওই মিয়া, দাঁড়ান। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? ওই, আমারে তোরে মিয়া লাগে? একটা আঙ্গুল মুখের কাছে এনে মুখটা বাঁকা করে। কি কুন্ডি মেয়ে রে বাবা! একটু মিয়া বললাম, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। না মানে, আপনার নামের মধ্যেই তো মিয়া আছে, সা আর মিয়া। আমি সাটা বাদ দিয়ে বললাম। কি যেন ভেবে কিছুক্ষণ পর হো হো করে হেসে উঠল। ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড। টিং টিং করে যা পেতনির সাথে কথা বলতে বলতে ঘন্টা দিয়ে দিল। আচ্ছা চলো ক্লাসে যাই। চলো। আমরা ক্লাসে চলে আসলাম। ক্লাসে আমি আর সামিয়া একদম সামনের বেঞ্চে বসলাম। আমি বসতে চাইনি, সামিয়া জোর করে বসালো। প্রথম ক্লাস নাকি কোনো একটা ম্যাডাম নেবে। যাক, আমার ভালো লাগছিল। নতুন ক্লাস, নতুন ফ্রেন্ড, নতুন পরিবেশ, সবকিছু মিলে অন্যরকম একটা অনুভূতি। আমি আর সামিয়া ক্লাসে বসে কথা বলছিলাম, অন্যদিকে খেয়াল ছিল না। কিছুক্ষণ পর ম্যাডাম আসলো। গুড মর্নিং স্টুডেন্টস। এ কি, ম্যাডামের কণ্ঠটা চেনা চেনা লাগছে। ম্যাডামের দিকে তাকিয়ে আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। আমি কাকে দেখছি? এ যে নেহা, যে 1 মাস আগে আমায় ছেড়ে চলে গেছিল। অনেক বলেছিল নেহা নাকি কোনো প্রাইভেট ভার্সিটিতে চাকরি পেয়েছে, কিন্তু সেটা যে আমাদের ভার্সিটিতে সেটা তো বলে নাই। যাক, ভালোই হলো, আজকে ওকে সব সত্যি খুলে বলতে হবে। হ্যালো স্টুডেন্টস, আমি মিস নেহা ইসলাম। আজ থেকে তোমাদের প্রথম ক্লাস আমি নেব।
ক্লাসের সবাই নেহার দিকে হা করে তাকিয়ে আছে। তাকাবেই না কেন? এত সুন্দর ম্যাডাম থাকলে না তাকিয়ে কি আর পারা যায়? কিন্তু আমি নিচের দিকে তাকিয়েছিলাম যাতে আমায় না দেখে। এখন দেখলে অন্যরকম সিক্রেট করতেও পারে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। শালা কেন যে সামনে বসতে গেলাম। নেহা আমায় দিকে ডেকে বলল, এই ছেলে, নিচের দিকে তাকিয়ে আছো কেন? ক্লাস কি নিচে হচ্ছে নাকি? আমি নিচের দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি মুখ উপরে ওঠালে কি হবে সেটা আমি ভালো করেই জানি। এই ছেলে, এইদিকে তাকাও বলছি। আমি নেহার দিকে তাকালাম। আমাকে দেখে ও একটা ধাক্কা খেলো মনে হলো। আমার বুকের বাম পাশটাও চিনচিন করে উঠল। নেহার চোখটা লাল হয়ে গেল, কিন্তু নেহা আমার দিকে তাকালো না। ও আবারও সামনের দিকে তাকিয়ে ক্লাস নিতে শুরু করলো। সবাই স্বাভাবিক ভেবে নিল, কিন্তু আমি বুঝতে পারছি না নেহার ভিতরে কি চলছে। এমন সময় সামিয়া বলে উঠল, শাওন, তুই ম্যামকে আগে থেকে চিনিস? আমি একটু অপ্রস্তুত ভাবে, না না মানে কি বলছিস তুই? আমি তো ম্যামকে আজকে প্রথম দেখলাম, আমি কিভাবে চিনব? কিছুটা অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে ম্যামকে দেখে তুই এভাবে সিক্রেট করলি কেন? আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি আবার কি করলাম? নেহা আমার কান্নামাখা মুখ দেখে চুপ হয়ে গেল। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। আমি কোনো ক্লাসে মন দিতে পারলাম না, দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ ছুটির ঘন্টা পড়লো। আমি ক্লাস থেকে এক দৌড়ে বাইরে গেটের কাছে দাঁড়ালাম। সামিয়া পিছন থেকে ডাকছিল, কিন্তু এখন আর আমার কোনো সময় নেই। যেই করে হোক আজকে আমাকে নেহাকে সব জানাতেই হবে। ওই তো নেহা আসছে। নেহা আমাকে দেখে একটু থমকে দাঁড়ালো, তারপর আবারও একটা প্রাইভেট কারের দিকে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি নেহাকে ডাক দিলাম, নেহা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ওর আমার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই, কিছু না শোনার ভান করে হাঁটতে লাগলো। নেহা প্লিজ একবার হলো আমার কথাটা শোনো প্লিজ। আমি ওর পিছন পিছন দৌড়াতে লাগলাম। নেহার আমার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই, ও নিজের মতো করে হাঁটতে লাগলো। ও একটা প্রাইভেট কারের খুব কাছে চলে এসেছে। না, ওকে থামাতেই হবে। আমি ওর হাত দুটো মুঠো করে ধরলাম, ওকে থামাতে দাঁড়ালাম। আমি নেহাকে তারপর বললাম, নেহা। আমি কথাটা শেষ করার আগেই আমার গালে চড় বসে দিল। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখটা লাল হয়ে আছে। ও আবারও চলে যাচ্ছিল, কিন্তু না, ওকে চলে যেতে দিলে হবে না। আজকে ওকে সব সত্য কথা জানাতেই হবে। আমি ওর আবারও হাত দুটো ধরে বললাম, নেহা আজকে তোমাকে আমার সব কথা আমি কথা শেষ করতে পারলাম না, তার আগে আবারও চড় বসে দিল। এবার চড়টা একটু জোরে ছিল, ঠোঁটের একটা কিনারা কেটে গেছে, খুব জ্বালাও করছিল। পরপর দুটো চড়ে পুরো শব্দর ক্যাম্পাসে যেন মনে হচ্ছিল থমকে দাঁড়ালো। সবাই আমার দিকে অবাকভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল কোনো এলিয়েন দেখেছে। নেহার চোখে কোনো পানি দেখা যাচ্ছে না। নেহা প্লিজ তুমি আমার কথাগুলো শোনো। চুপ, একদম চুপ। তোর মতো একটা দুশ্চরিত্র লম্পট ছেলের কাছে আমার কিছুই শোনার নেই। আমার পথ ছাড়, আমি যাব। দুশ্চরিত্র শব্দটা একবারে আমার বুকের মাঝে লাগলো। বুকটা কেমন জানি জ্বালা করছিল। আসলে যে আমি দোষী নই, সে দোষ নিজের ঘাড়ে আসলে কতটা যে খারাপ লাগে সেটা বলে বোঝানো সম্ভব না। তার উপর আবার দুশ্চরিত্র। নেহা আমার প্রেমিকা, আমি কখনো ওকে ছুঁয়ে দেখারও চেষ্টা করিনি। কিভাবে পারলো আমায় এমন কথা বলতে? আপন মানুষ দুঃখ দিলে সেটা কখনো মেনে নেওয়া যায় না, সেটা একদম বুকের মাঝে গিয়ে লাগে। হায় রে জীবন, একটা ভুল বুঝে আমার পুরো জীবনের আপন মানুষগুলোকে দূরে সরিয়ে দিল। ওই থেকে নেহা আবারও চলে যেতে লাগলো, কিন্তু ওকে তো যেতে দেওয়া যাবে না। আজ ওকে সব বলতে না পারলে আমার সারা জীবনের কাছে ওর বিনা দোষী হয়ে থাকতে হবে। কিন্তু ও তো দাঁড়াচ্ছে না। না, ওকে আটকাতে হবে। নেহা প্লিজ একবার শোনো। নেহার পাটা জোরে ধরলাম। পুরো ক্যাম্পাস আমার দিকে তাকিয়ে আছে। থাক তাকিয়ে, তাতে আমার কি? আমার ভালোবাসার মানুষ তো আর তাকিয়ে থাকলে ফিরে আসবে না। নেহার পা জোরে ধরতে কান্না করতে লাগলাম, কিন্তু তারপরেও নেহার মনে যেন কোনো মায়া হলো না। ওর পাটা ছাড়িয়ে নিয়ে চলে যেতে লাগলো। আমি মাটিতে বসে চিৎকার দিতে লাগলাম, কিন্তু কোনো ভ্রুক্ষেপই নেই। ও শান্তভাবে চলে গেল। হে আল্লাহ, এ আমি কাকে ভালোবেসেছিলাম যে একটা কথা শোনার পর্যন্ত রাজি হয় না, আমাকে একটু বিশ্বাস পর্যন্ত করতে পারলো না। আমি মাটিতে বসে চিৎকার দিয়ে কাঁদতে লাগলাম। পুরো ক্যাম্পাস আমার দিকে হা করে তাকিয়ে আছে। কেউ কেউ বাজে কথা বলছে, কিন্তু তারা তো জানে না আপন মানুষ কষ্ট দিলে কতটা কষ্ট লাগে।
এমন সময় আমার কাঁধে কারো হাত অনুভব করতে পারলাম। পিছনে তাকিয়ে দেখি সামিয়া। ওর চোখে পানি চলে এসেছে। সামিয়া আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল। ওঠো এবার। আমি সামিয়ার হাতটা ধরে উঠে দাঁড়ালাম। ম্যামের সাথে তোর কি হয়েছে রে? সামিয়া, আমাকে ভালো লাগছে না, আমি বাসায় যাচ্ছি, তোমাকে অন্য একদিন সব বলবো। আমি চলে যেতে লাগলাম। আরে দাঁড়া, আমাকে একটু বাসায় নামিয়ে দে। আজকে আমার ভালো লাগছে না রে, প্লিজ তুই রিক্সা করে বাসায় চলে যা। সামিয়া পিছন থেকে কি যেন বলছিল, কিন্তু আমি আর দাঁড়াইনি। আমার মনটা ভালো লাগছিল না। আমি কোনো কথা না বলে বাইকটা নিয়ে একটানে বাসায় চলে আসলাম। প্রচুর কান্না পাচ্ছিল। তাড়াতাড়ি বাসায় এসে ঢুকতে যাব এমন সময় আম্মু জিজ্ঞাসা করলো। কিরে, ভার্সিটিতে আজ প্রথম দিন কেমন কাটলো? ভালো। একটু মুচকি হাসি দেওয়ার চেষ্টা করলাম। কতটা ভালো কেটেছে সেটা কেবল আমিই জানি। কিন্তু আম্মু আমার দিকে তাকিয়ে হেতাবেত না করে আমার দিকে ছুটে আসলো। আমার মুখটা ধরে বলল। কিরে বাবা, তোর কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তোর ঠোঁট কাটলো কিভাবে? আরে আম্মু না, কিছু না, আজকে অনেক দিন পর বাইক চালাচ্ছিলাম তো, তাই একটু মাথা ব্যথা লাগছে। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। সরো তো, আমি এখন রুমে যাই। আমি রুমে যেতে লাগলাম, কিন্তু আম্মু আমার হাতটা ধরে বলল। দেখ বাবা, কি হয়েছে আমায় বল। কারোর সাথে কি মারামারি হয়েছে? কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলতে যাব, তখনই আব্বু বলে উঠল। সালমা, ওকে একটু একা থাকতে দাও। ওর কলেজের প্রিন্সিপাল আমায় সব বলেছে। বাবা, তুই এখন উপরে গিয়ে বিশ্রাম নে। আচ্ছা আব্বু। আমি রুমে চলে গেলাম। আমি রুমে এসে ব্যাগটা রাখলাম। মনটা খুব খারাপ লাগছে। কি হতো নেহা যদি আমার একটাবার কথাগুলো শুনতো, হয়তো ও সহ্য করতেও পারবে না। আসলে ও আমায় খুব ভালোবাসতো, তাই হয়তো ওর খারাপ লাগছে। রাগের বশে হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। কিন্তু ও তো জানে আমার উপর দিয়ে কি ঝড় চলে যাচ্ছে। যেদিন ও জানতে পারবে সত্যিটা, সেদিন হয়তো আমি নিজেই ক্ষমা করতে পারবো না। কিন্তু মা বাবা, আমি তাদের সন্তান, আমি তাদের নিজের সন্তান, তারা কিভাবে পারলো আমাকে অবিশ্বাস করতে? নিজের মা বাবা যেখানে অবিশ্বাস করলো, সেখানে তো নেহা তো পরের মানুষ। আপন মানুষ যেখানে বিশ্বাস করে না, সেখানে পর মানুষ কিভাবে বিশ্বাস করবে? আমার বুক ফেটে কান্না আসছিল। ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে অনেকক্ষণ কাঁদলাম। আজ আমার কাঁধা সব ছেড়ে গেছে। এই অল্প বয়সের থেকে বেশিরভাগ মানুষের চাপ আমি আর নিতে পারছি না। হে আল্লাহ, আমি এখন থেকে আর বেশি চাপ নিতে পারছি না। তুমি আমায় সাহায্য করো। আমি একদম বাচ্চা শিশুদের মতো কাঁদলাম। পাক্কা আধা ঘন্টা কাঁদার পর বের হলাম। বের হয়ে দেখি অনেকের ফোন 5টার মতো মিস কল দিয়েছে। আমি তাড়াতাড়ি করে কল ব্যাক করলাম। হ্যালো, কিরে, কি খবর? ভালো। তোর খবর কি? আলহামদুলিল্লাহ ভালো। তা ফোন দিয়েছিলিস কেন? ও হ্যাঁ, তোকে যেই কারণে ফোন দিয়েছি সেটা তো বলাই হয় নাই। শোন, সামনের মাসে 5 তারিখে নীরাপুর বিয়ে। সরি রে দোস্ত, আমি যেতে পারবো না। আমি আর কখনো ওই এলাকায় যাব না। আরে শালা, তোর আসতে হবে না, আমিই আসবো। বিয়েটা আসলে চাচার বাড়িতেই হবে। আমি অবাক হয়ে গেলাম। কি, ওনারা সবাইকে আসবে? হ্যাঁ, তাই তো তোকে কল করলাম। নেহা তো আমার চাচাতো বোন, ও তো অবশ্যই আসবে। আর তোর বাবা তো আমার বাবার জিগারের দোস্ত। বাবা বলেছে তোর পুরো ফ্যামিলিকে নিয়ে আসবে। মানে নীলাও আসবে? হ্যাঁ। ওরা কি কেউ জানে আমি যে এখানে আছি? আপাতত না, তবে ওখানে গেলে তো সবাই জেনে যাবে যে তুই ওখানে আছিস। আচ্ছা তুই রাখ, আমি দেখছি। ওকে তো রাখতে বললাম, কিন্তু এখন এখন আমি কি করব? ওরা আমায় দেখে ফেলে ওদের বিয়েবাড়ির আনন্দটাই মাটি হয়ে যাবে। তাছাড়া বিয়েবাড়ি কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। তাছাড়া ওনারা কয়দিন থাকবে? দেখি অনেককে ফোন দিয়ে জেনে নেই। অনেককে আবারও ফোন দিলাম। কল দেওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ করলো। হ্যালো অনেক। হ্যাঁ বল। আচ্ছা, ওনারা কয়দিন থাকবে? এখনো কিছু বলা সম্ভব না, বিয়ের এখনো 1 মাস বাকি। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা। আচ্ছা আমি এখন কি করব? আমি কখনোই চাই না ওনাদের সামনে যেতে। আমার কিছু একটা করা উচিত, কিন্তু কি করব আমি? যাই করি ওনারা কতদিন থাকবে সেটার উপর ভিত্তি করে করতে হবে।
ওনারা কতদিন থাকবে সেটা তো বিয়ে বাড়ি কয়েকদিন আগেই জানতে পারবো। এখন এত চিন্তা করে লাভ নেই, যা চিন্তা করার তখনই করব। এমন সময় আম্মুর ডাক পড়লো। কি ব্যাপার এত মনোযোগ দিয়ে? না আম্মু, কিছু না, এমনিতেই আর কি। তুমি কি ভার্সিটির ঘটনার কথা নিয়ে চিন্তিত? মানে ভার্সিটির ঘটনার কথা আম্মু কি করে জানলো? তুমি মনে হয় ভুলে গেছো, তোমাদের প্রিন্সিপাল তোমার আব্বুর বন্ধু হয়। উনি তোমার আব্বুকে সব বলেছেন কল করে। ও থাক বাবা, সেসব কথা চিন্তা করে লাভ নেই। যা যা হওয়ার তা তো হয়েই গেছে। জীবনে এমন অনেক ঝড় আসবে যাবে, তোমাকে কিন্তু শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। হুম। আচ্ছা এখন খেতে আসো। 1 মাস পর। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আমি এখন আর নেয়ার কাছে গিয়ে ওকে বোঝানোর চেষ্টা করি না। আপনারা ভাবছেন আমি নেয়াকে ভুলে গেছি। আরে না রে ভাই, জীবনের প্রথম ভালোবাসা, ভুলে যাওয়া এত সহজ না। আমি নেয়াকে এখনো আগের মতোই ভালোবাসি। ওর প্রতি ভালোবাসা একটুকু কমেনি, শুধু ওকে এখন বোঝানোর জন্য যাই না। আমি ওই দিন ঘটনার পরে অনেকবার গিয়েছিলাম নেয়াকে বোঝানোর জন্য, কিন্তু প্রতিবারই জ্বর মেরে তাড়িয়ে দিয়েছে। এখন আর জ্বর খাওয়ার জন্য ইচ্ছে নেই, তাই ওকে বোঝানোর চেষ্টা করি না। কিন্তু আমি প্রতিদিন পাথরের পাশে ওর জন্য দাঁড়িয়ে থাকি। ওর যাওয়ার সময় হলেই ছলছল করে ওর দিকে তাকিয়ে থাকি। হয়তো একবার ও আমার কথা শুনবে, এই আশায় বুকের ভিতরে নিয়ে থাকি। কিন্তু আমার আশায় আশাই থেকে যায়, বাস্তবে আর হয় না। আর ও প্রতিদিন আমায় না দেখার ভান করে চলে যায়। মাঝে মাঝে কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায়, ছলছল করে আমার দিকে তাকিয়ে থাকে। ওর চোখের দিকে তাকিয়ে বোঝা যায় ও ভালো করে ঘুমায় না, হয়তো কান্না করে। চোখ দুটো ফুলা ফুলা থাকে, কিন্তু সেই কান্না দেখতে পাওয়া যায় না, কারণ ও খুব লাজুক স্বভাবের। ওর বুক ফাটলেও কখনো মুখ ফোটে না। ওর দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা হু হু করে ওঠে। কত ভালোবাসে মেয়েটা আমায়। ওর কষ্ট দেখে আমার নিজের প্রতি কষ্ট লাগে। সেই সাথে নীলা নামের মেয়েটার প্রতি জন্মায় ঘৃণা। ওর একটা ভুলের জন্য কতগুলো মানুষ কষ্ট করছে। ও হয়তো আমায় ভালোবাসতো, এই ছিল ওর ভালোবাসার নমুনা। আমার ওর কথা ভাবতেও ঘৃণা লাগে। নেহার কান্না মাখা মুখ দেখে আমার আর সহ্য হয় না। আমি যখনই কিছু বলতে যাব তখনই ও চোখ মুখ বিছিলে ওঠে, তাড়াতাড়ি স্থান ত্যাগ করে। এইভাবে চলছে আমাদের জীবন। আমি শুধুমাত্র ওকে একবার দেখার জন্য প্রতিদিন ভার্সিটিতে যেতাম। আপনাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম, কিন্তু আসল কথাই বলা হয়নি। আগামী পরশু অনেকের বোনের বিয়ে। আমি ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করছি, কিন্তু কোনো উপায় খুঁজে বের করতে পারছি না। কিভাবে যে ওদের সামনে না এসে থাকা যায়, ভাবতে ভাবতে রাত 12টা বেজে গেছে, কিন্তু কোনো উপায় খুঁজে বের করতে পারলাম না। আপনারা ভাবছেন যে কয়দিন বিয়ে সে কয়দিন অন্য জায়গায় গিয়ে থাকলেও তো হয়। আরে সেটাও আমি ভেবেছি, কিন্তু মা চাচি থাকতে সেটা কখনো সম্ভব না। এতদিনে উনি আমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছেন। উনি আমায় ক্ষণিকের চোখে আড়াল হতে দেন না। আমি ভার্সিটিতে গেলে উনি কমপক্ষে 50 বার কল দিয়ে খোঁজ খবর নেন। আসতে 5 মিনিট দেরি হলে শুরু করেন ওনার কান্না। উনি সারাক্ষণ আমায় নিয়ে ব্যস্ত থাকেন। আমি যদিও বা বিয়ের কয়েকদিন বাইরে থাকতে চাই, সেটা ওনার জন্য সম্ভব হবে না, কিন্তু আমাকে তো কোনো একটা উপায় বের করতেই হবে। ওনারা কয়েকদিন থাকবে আমি সেটাও জানি না। এটা জানলে হয়তো আমি কোনো একটা উপায় বের করতাম। না, আগে অনেকের কাছে ফোন দিই, ওনারা কয়দিন থাকবে সেটা জানতে হবে। অনেককে ফোন দিলাম, কয়েকবার ফোন বাজার পর রিসিভ করলো। হ্যালো অনেক। কি রে, এত রাতে ফোন দিয়েছিস কেন? কোনো প্রবলেম? না মানে খবরটা জানতে পেয়েছিস? কোন খবর? ওই যে আম্মু কয়দিন থাকবে সেটা। আরে শালা, তুই এত রাতে ঘুম রেখে ওনারা কয়দিন থাকবে সেটা চিন্তা করছিস? আরে ধুর, তুই বল। তোর আব্বুর আর আমার আব্বুর কথা হয়েছিল, শুনতে পেয়েছিলাম। আমার আব্বু তোর আব্বুকে বলেছিল কয়েকদিন থাকার জন্য, কিন্তু তোর আব্বু তো থাকবেই না। অনেক কষ্টে একদিন থাকার জন্য রাজি করালো। শুধুমাত্র বিয়ের দিন সকালে আসবে, খাওয়া দাওয়া করে বিকালে চলে যাবে। শুধুমাত্র একদিনের জন্য তো এত দূরে আসবে না, তারা চাইলে না আসতেও পারে। উনি তো আসতেই চাচ্ছিল না, কিন্তু আমার আব্বুর জোরাজুরিতে রাজি হলো। ও হ্যাঁ, আর একটা কথা বলার ছিল। বল। গতকালকে তোর আব্বু আমায় ডেকেছিল। আমি যাওয়ার পরে দেখি বাসায় কেউ নেই, শুধু তোর আব্বু আর আম্মু বসে আছে।
আমি যাওয়ার পর তোর ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করলো। তুই কই আছিস, কেমন আছিস, ভালো আছিস কিনা, তোর সাথে আমার যোগাযোগ আছে কিনা, এই আর কি। তুই কি বলছিস? আমি বলেছি তোর ব্যাপারে আমি কিছু জানি না, তোর সাথে আমার কোনো যোগাযোগও নেই। ভালো করেছিস। তবে একটা কথা, কি? ওনাদের দেখে মনে হলো ওনারা কেউ ভালো নেই। আন্টির চোখগুলো কেমন লাল লাল দেখাচ্ছিল। মনে হয় তোর কথা মনে করে ওনার রাতে ঘুম হয় না। ওনাদের কেমন জানি মনে হচ্ছিল। ওনাদের দেখে আমারই মন খারাপ হয়েছিল। আমার মনে হয় কি জানিস, ওনারা তোকে ক্ষমা করে দিয়েছে। তুই ফিরে এলে ওনারা তোকে ফিরিয়ে দিতে পারবে না, ওনারা তোকে ক্ষমা করে দিবে। না রে দোস্ত, এটা হয় না। আমি জানি আমার বাবা মা আমার উপর রাগ করে বেশি দিন থাকতে পারবে না। আমি গেলে ওনারা হয়তো আমাকে ক্ষমা করে দেবে, কিন্তু আমি ওনাদের সামনে কি মুখ নিয়ে যাব ভেবে দেখেছি? ওনারা হয়তো আমাকে ক্ষমা করে দেবে, কিন্তু কিন্তু সারা জীবন ধর্ষক নামক মিথ্যা অপবাদটা নিয়ে মাথায় বেঁচে থাকতে হবে। আমি কখনো পারবো না ওনাদের সামনে মুখ উঁচু করে কথা বলতে। বরং আমার জন্য ওনাদের পাড়ার প্রতিবেশীও খারাপ কথা শুনতে হবে। বসির চাচু, ওনাকে আমি কি করে মুখ দেখাবো? উনি হয়তো আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। আমার বাবার থেকে উনি আমায় বেশি সময় দিত। সে লোকটা কি করে পারবে আমায় ক্ষমা করতে? কখনোই না। যতদিন না সত্যটা সামনে আসছে ততদিন কেউ আমায় বিশ্বাস করবে না। এই সমাজে নারীরা যতই অবলা আবার ততটাই শক্তিশালী। আর এই কথাটা ভয়ঙ্কর উদাহরণ হলো নীলা। আমার জীবনে পুরো তছনছ করে দিয়েছে। আচ্ছা ভাই, তুই যা ভালো বুঝিস তাই কর। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমা। আচ্ছা রাখ। ফোনটা রেখে দিলাম। মা বাবার কথা মনে পড়ে গেল। মনটা খারাপ হয়ে গেল। কত ভালোবাসেন ওরা আমাকে। যদিও চাচি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু নিজের আপন মায়ের মতো তোর সাথে কারো ভালোবাসা তুলনা হয় না। তবে এটা ভেবে ভালো লাগে যে ওনারা এখন আমায় ফিরে পেতে যাচ্ছেন। কিন্তু এখন আমি ওনাদের সামনে যাব না। আমি একদিন প্রমাণ করে ছাড়বো যে আমি কোনো দোষ করিনি। আর যেদিন ওই দিনটা আসবে সেদিন আমি সসম্মানে আমার বাড়িতে ফিরে যাব। সেই দিনটার কথা মনে পড়লে নিজের ভিতরে কেমন একটা ভালো লাগা কাজ করে। কিন্তু তার আগে আমায় কালকে তাদের থেকে দূরে কোথাও যেতে হবে, একদিনের জন্যই। ব্যাপারে চাচিমা হয়তো না করবে। এখন রাত প্রায় 1টা বেজে গেছে, এখনো ঘুমাতে পারিনি। সকালে ব্রেকফাস্ট করার সময় না হয় বলা যাবে। পরের দিন সকালে মায়ের ডেকে ঘুম ভাঙলো। মা আমায় ডেকে ব্রেকফাস্ট বানিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে গিয়ে দেখি ওনারা খাবার টেবিলে আমার জন্য বসে আছে। আমিও ওনাদের সঙ্গে খেতে বসলাম। আমার এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। আমি বললাম, বাবা, আমার একটা কথা বলার ছিল। বাবা মা দুজনকে খাবার রেখে আমার দিকে তাকিয়ে রইল। ওনারা একটু অবাক হলো, কারণ আমি সচরাচর তেমন কোনো কথা বলি না, আর এমনভাবে খাবার টেবিলে তো নয়ই। কিন্তু আজকের বিষয়টা সিরিয়াস, তাই বলতে হচ্ছে। হ্যাঁ বলো বাবা, কি বলতে চাও? আগামীকাল তো অনেকের বড় অপুর বিয়ে, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? আসলে কালকে বিয়ে বাড়িতে আমার বাবা মাও আসবে, আর আমি চাই না ওনাদের সামনে যেতে। বাবা মা দুজনে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তা তুমি এখন কি করতে চাও? আমি যাচ্ছি কালকের দিনটা বাইরে কাটাতে। না, দেখো বাবা, তুমি এখানে এসেছো মাত্র 2 মাস হয়েছে। তুমি এখনো ঢাকা শহর ভালো করে চেনো না। তোমার বাইরে যাওয়ার দরকার নেই। কিন্তু মা, আমি ওনাদের সামনে যেতে চাই না, আর এখানে থাকলে তো ওনাদের সামনে যেতেই হবে। ওনারা আমায় দেখলে ওনাদের বিয়ে বাড়ির আনন্দটাই মাটি হয়ে যাবে। দেখো, তুমি যদি ওনাদের সামনে না যেতে চাও তাহলে আমাদের ছাদে যে স্টোর রুমটা আছে সেটাই থাকো। তবুও বাইরে যেতে পারবে না। একটু পরে বাড়ি ডেকোরেশন করার জন্য লোকজন আসবে। আমি তাদের বলে ব্যবস্থা করে রাখবো যাতে কেউ সেদিকে না যেতে পারে। আর আমি দুপুরবেলা গিয়ে তোমার খাবার দিয়ে আসবো। ওনারা বিকেলের দিকে চলে গেলে তখন তুমি বাইরে এসো। কিন্তু মা। আমি কোনো কিন্তু শুনতে চাই না। মায়ের তো চোখ মুখ লাল হয়ে গেছে। হয়তো উনি আমাকে হারানোর ভয় পাচ্ছে। করার কিছুই নেই, মা যা বলেছে তাই করতে হবে। বাবাও তার উপর দিয়ে কথা বলতে পারবে না। এই কজনে আমি এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছি। কিন্তু মা এটা বুঝতে পারছে না যে বিয়ে বাড়ি থেকে কখন কোথা থেকে আসে তার কোনো ঠিক নেই। আমি যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি।
আমি সেটা কখনো স্বপ্নেও চাই না। আমি অসহায়ভাবে বাবার দিকে তাকিয়ে রইলাম। বাবা বলল, দেখো বাবা, সালমা যখন জেদ ধরেছে তুমি এখানে থাকবা, সেখানে আমার কিছু বলার নেই। তার চেয়ে তুমি এখানেই থাকো। আমি বরং মানুষ রেখে দিব স্টোর রুমের সামনে, যাতে ওখানে কেউ যেতে না পারে। আচ্ছা। পরের দিন সকালে ভোরে আমি খুব ভোরে উঠে স্টোর রুমে চলে আসলাম। এখনো খুবই ভোর, বিয়ে বাড়ি, তাই দু একজন মানুষ দেখা যাচ্ছে, কিন্তু মানুষ একদম নেই বললেই চলে। আমি যে ভয়টা পাচ্ছিলাম এখন আর সেই ভয়টা কমে গেছে। রুমটা খুব ভালোভাবে আড়াল করা হয়েছে। রুমের আবর্জনা ছিল, মা কালকে মানুষ দিয়ে সেই আবর্জনা পরিষ্কার করে নিয়েছে। এত আবর্জনা কই রেখেছে সেটা তিনি ভালো জানেন। রুমের ভিতরে একটা টিভিরও ব্যবস্থা করা হয়েছে। রুমের চারপাশটা ডেকোরেশন দিয়ে ঘেরাও করা হয়েছে। বাইরের থেকে দেখলে বোঝা যাবে না যে ভিতরে একটা রুম আছে। যাক, ভালোই হলো, আজকের দিনটা ভালোভাবে কেটে যাবে। এমন সময় আম্মু রুমে আসলো। কি ব্যাপার, কোনো অসুবিধা হচ্ছে না তো রুমে? না না আম্মু, কি বলো, আমার কোনো অসুবিধা হচ্ছে না। মনে হচ্ছে আজকের দিনটা ভালোভাবে কেটে যাবে। ঠিক আছে, খাবার খেয়ে নাও। আম্মু আমার জন্য খাবার নিয়ে এসেছে। উনি আমায় নিজে হাতে খাইয়ে দিল। খাবারের মাঝে অনেক কথাই বলল। খাবার শেষে যাওয়ার সময় বললেন, সারাদিনে কখনো কিছু প্রয়োজন হলে আমাকে কল করবা, নয়তো রুমের সামনে একজন লোক রেখেছি, তাকে আমার কাছে পাঠাবা, ঠিক আছে? এই দাঁড়াও, রুমের সামনে লোক রেখেছো মানে? হ্যাঁ, রুমের সামনে একজন লোক রেখেছি, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। ও ঠিক আছে, তাই বলো। আচ্ছা তুমি এখন যাও, এখন লোকজন আসা শুরু করবে। আচ্ছা। আম্মু চলে গেল। কিছুক্ষণ পর বাইরে লোকজনের হট্টগোল শুরু হলো। আমার আর টিভি দেখতে ভালো লাগছিল না, তাই গেম খেলতে শুরু করলাম। এমন সময় অনেকের ফোন। হ্যালো, কিরে, কি খবর তোর? এসেছিস? হ্যাঁ রে, মাত্রই আসলাম। ওনারা, আমার আসল বাবা মা এসেছে। ওনারা সবাই এসেছেন, নীলা, নেহা ওরাও এসেছে। নেহার কথা শুনে বুকটা ধকলে উঠল। নীলা বাবা মা এই বাড়িতে আগে আসেনি, তারা এই রুমটা চিনবে না। কিন্তু নেহা তো বাড়িতে আগে এসেছিল, সে তো এই রুমটা চিনবে। সে যদি এই রুমে এসে পড়ে, ধর, আমি এসব কি ভাবছি? এত বড় বিয়ে বাড়ি থাকতে আবার এই রুমে আসতে যাবে কেন? আচ্ছা রাখি, অনেক কাজ আছে রে। আচ্ছা রাখ, সরি রে দোস্ত, আমি তোকে কোনো সাহায্য করতে পারছি না। ধুর শালা, রাখ। ও হ্যাঁ, তুই এখন কই আছিস? আছি কোনো এক জায়গায়, বিয়ে শেষ হলেই বের হয়ে আসবো। কোন জায়গা সেটা তো বলবি। আরে তোর কাজ আছে, রাগ এখন। আরে ওর কথা শেষ করার আগেই কলটা কেটে দিলাম। সকাল থেকে রুমে বসে আছি, এখন প্রায় 12টা বেজে গেছে। এর মাঝে আম্মু একবার এসে আমার খোঁজ নিয়ে গেছে। আচ্ছা, আব্বু আম্মু নেহা ওরা কি করছে? অনেককে কি ফোন দিয়ে দেখি। অনেককে ফোন দিলাম। হ্যালো অনেক। হ্যাঁ বল, কি হয়েছে? আচ্ছা, আব্বু আম্মু কি করছে আর নেহা কি করছে? ও, তোর আব্বু আম্মু ঘুরে ঘুরে সবার সাথে কথা বলছে, আর নেহার অবস্থা তো খারাপ। কেন কেন, নেহার কি হয়েছে? বরপক্ষের একটা ছেলে এসে খাবার নিয়ে ওর গায়ের উপর হুমড়ি খেয়ে পড়েছে। যা একটা অবস্থা হয়েছে, পুরো জামা কাপড় নোংরা হয়ে গেছে। ও এখন কোথায় আছে? একটু আগে আপুর একটা পোশাক নিয়েছে, এখন মনে হয় সেটা পরতে গেছে। আচ্ছা রাখি রে। টুট টুট টুট, ওপাশ থেকে কেটে দিল। আমার মাথাটা গরম লাগছে। সারা 2 বছরে নেহার সাথে প্রেম করেছি, আজ পর্যন্ত ওকে ছুঁয়েও দেখলাম না। আর কোন শালা এসে ওর গায়ে উপরে হুমকি খেয়ে পড়েছে। কিন্তু হঠাৎ মাথাটা গরম লাগছে কেন? এ কি, পেটের মতো দেখে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সেই সকালে ভোরে খেয়েছি, এখন প্রায় 12টা বেজে গেছে। দেখি আম্মুকে কয়েকবার কল দিয়ে। কলটা দিলাম, বেজে চলেছে, কিন্তু ধরার কোনো নামগন্ধই নেই। উনি মনে হচ্ছে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু পেটের অবস্থা আমার তেমন একটা ভালো না। না, এভাবে বেশিক্ষণ থাকা যাবে না। আম্মু তো বলেছিল কিছু লাগলে সামনে থাকা লোকটাকে গিয়ে বলতে। সামনের লোকটাকে আছে কিনা একটু দেখি। সামনে গিয়ে দেখি একটা বুড়ো লোক দাঁড়িয়ে আছে। আমি ওনাকে ডাক দিলাম। এই যে চাচা, শুনছেন? আরে বাবা, তোমার কি কিছু লাগবে? দেখুন তো নিচে খাবার পান কিনা।
আচ্ছা বাবা, তুমি বসো, আমি দেখছি। আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। 2 মিনিট না হওয়াতে ভিতরের রুমে কারো প্রবেশ করার শব্দ শুনতে পেলাম। কি হলো, এত তাড়াতাড়ি এসে পড়েছেন? আচ্ছা, খাবারটা টেবিলে রাখুন। অভ্যাস থেকে কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোয়ালিটা দেন তো, আমি তোয়ালিটা আনতে ভুলেই গেছি। অভ্যাস থেকে কোনো কথাই নেই। কি হলো চাচা, তোয়ালিটা দেন। বাইরের থেকে এমন তোয়ালে দিতে দেওয়াতে আমার খিদেটা মনে হয় একটু বেশি ছিল, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজাটা খুললাম। কিন্তু দরজা খুলে আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। এ কি, আমি কাকে দেখছি? এ তো নেহা। ও এখানে কি করছে? ওর গায়ে পুরো ঝোল লেগে আছে। ও একটা নতুন জামা নিয়ে দাঁড়িয়ে আছে। ও হয়তো জানতো এখানে একটা ওয়াশরুম আছে। পুরো বাড়িতে বিয়ে মানুষের ভিড় থেকে মনে হচ্ছে ও এখানে এসেছে। ওর চোখ মুখ লাল হয়ে আছে। মনে হচ্ছে আমার কণ্ঠ শুনে আমায় চিনে ফেলেছে। ধুর, আমি এখন কি বলি? এই, এ কি নেহা, তুমি এখানে ও আমার চোখের দিকে তাকিয়ে আছে। ওর দুটো চোখ ছলছল করছে। ও মনে হচ্ছে আমাকে এখানে দেখানোর জন্য মোটেও প্রস্তুত ছিল না। এ কি, ও তো এখনো দাঁড়িয়ে আছে। আমি ওকে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম। আগে ফ্রেশ হয়ে নাও, যা জিজ্ঞাসা করার পরও জিজ্ঞাসা করবা। ও দরজা আটকে দিয়ে ফ্রেশ হতে লাগলো। ও ফ্রেশ হতে হতে 5 মিনিট সময় নিল। 5 মিনিট সময় নিয়ে বের হয়ে আসলো। আমি ওকে ডাক দিলাম, হ্যাঁ প্লিজ আমার কথা শোনো। ও আমার দিকে না তাকিয়ে চলে যেতে লাগলো। ও যদি সবাইকে বলে দেয় আমি এই রুমে আছি তাহলে কি হবে? সমস্যা নেই, ওকে কিভাবে চুপ করতে হবে সেটা আমি ভালো করেই জানি। আমার দিব্যি রইল, আমি যে এখানে আছি তুমি সেটা মা বাবা আর নীলা কাউকে বলবে না। নেহা আমার দিকে একবার তাকালো, তারপর চলে গেল। আমি এবার নিশ্চিন্ত। আমি যে এখানে আছি সেটাও কাউকে বলবে না। ও আমার উপর যতই রাগ করুক, ও এখনো আমায় ভালোবাসে, সেটা আমি ভালো করেই জানি। নেহা চলে গেছে, 20 মিনিট হয়ে গেছে। এখনো বুড়ো চাচার খাবার নিয়ে আসার কোনো খবরই নেই। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। যাক, মনে হলো খাবারটা নিয়ে এসেছে। কিন্তু দরজা খুলে আমি যাকে দেখলাম বড় লেভেলের শক পেলাম। এ কি, এ তো অনেক দাঁড়িয়ে আছে। ও কি জানলো আমি এখানে? আমি ওর পিছনে তাকিয়ে তো আরো অবাক হলাম। ওর পিছনে নেহা দাঁড়িয়ে আছে, আর নেহা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিন্তু ও কাঁদছে কেন? হঠাৎ অনেক বলে উঠলো, দেখ ভাই, আমি নেহাকে সব বুঝিয়ে বলেছি। সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। ও তো এখানে আসতেই চাচ্ছিল না। তুই নাকি ওকে ক্ষমা করবি না। আমি জোর করে নিয়ে আসলাম। কিন্তু না ভাই, কোনো কিন্তু না। ও তো নিজের ভুল বুঝতে পেরেছে এখন। ও এখন অনুতপ্ত। তোর এখন ওকে ক্ষমা করে দেওয়া উচিত। ওর আর তোর মাঝে পার্থক্য থাকবে কি যদি তুই ওকে ক্ষমা না করিস? দেখ ভাই, তোকে আমি আবারও বলছি, আরেকবার ভেবে দেখ। আর যদি তুই তোর এই ইগোর দিকে তাকিয়ে ওকে ক্ষমা না করিস, তাহলে সারা জীবন তোদের কষ্ট করে কাটাতে হবে। তোরা সারা জীবন কষ্ট পাবি কি না সেটা তোর আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করে। অনেক নেহাকে আমার রুমে ঢুকিয়ে দিয়ে বাইরের থেকে দরজায় চাপ দিয়ে চলে গেল। ওর শেষ কথাগুলো প্রতিটা আমার মনের ভিতরে গেঁথে আছে। ঠিকই তো, আজ যদি আমি একটু মানিয়ে নিতাম তাহলে তো সবকিছু মিটে যায়। প্রতিদিন তো কত সম্পর্ক ভেঙে যাচ্ছে একটু মানিয়ে নেওয়ার অভাবে। না, আমি সে ভুল করব না। ইস, কেঁদে কেঁদে কি হাল করেছে মেয়েটা। আজ যদি আমি ওকে ক্ষমা না করে, নিশ্চয়ই কিছু একটা করে ফেলবে। কিন্তু এত সহজে তো আর ক্ষমা করা যায় না। ওকে কিছু দিয়ে নেই। দরকার নেই আমার এমন মুটকো ভালোবাসা যেখানে কোনো বিশ্বাস নেই। আমি একাই ভালো আছি। নেহা অমনি আমার কাছে এসে পায়ে ধরে জাপটে ধরলো। ওর আরো জোরে জোরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। রুমটা সাউন্ড প্রুফ, তাই সাউন্ড বাইরে যাচ্ছে না। নাহলে যেভাবে কাঁদছে এতক্ষণে বিয়ের বাড়ির সবাই এসে যেত। চিৎকার করে বলতে লাগলো, প্লিজ সাউন্ড, আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমায় অবিশ্বাস করব না। ওর কান্না দেখে আমারও কান্না পাচ্ছিল। কিন্তু কি আর করার, ওকে আগের ভালোবাসাটা অনুভব করাতে হবে। আমি আমার পাটা ছাড়িয়ে নিয়ে খাটে গিয়ে বসলাম। এমন সময় দরজায় আবারও কে যেন নড়া দিল। এ নেহা প্লিজ চুপ, কেউ যেন এসেছে। তুমি কান্না থামো, আমি দেখছি। নেহা মুখে হাত দিয়ে চেপে কান্না করতে লাগলো। আমি দরজা খুলে দেখি শালা বুইড়া এখন খাবার নিয়ে এসেছে। বুইড়াটা তার দাঁত দিয়ে একটা হাসি দিয়ে বলল, একটু দেরি হইয়া গেছে বাজান, আসলে একটু
খিদা লাগছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনি খাবারটা দেন, আমি খাবার খেয়ে নেব। আর খেয়াল রাখবেন এদিকে যেন কেউ না আসতে পারে। আরে বাজান, তোমারে হেগুলা নিয়া চিন্তা করা লাগবো না। লোকটা খাবারগুলো আমার হাতে দিয়ে চলে গেল। এদিকে নেহার কান্নার পরিমাণ যেন বেড়েই চলেছে। ও মনে হয় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি খাবারগুলো টেবিলে রেখে খাটে গিয়ে বসলাম। তারপর বললাম, আচ্ছা তোমাকে ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। এবার ওর কান্নার বেগটা কিছুটা কমলো। ও চোখ মুছতে মুছতে বলল, কি শর্ত বলো, আমি তোমার সব শর্তে রাজি। তাহলে ওই টেবিলে রাখা খাবারগুলো আমাকে খাইয়ে দাও। এবার ওর মুখে হাসি ফুটে উঠল। ওর হাসি মাখা মুখটা দেখে আমারও ভালো লাগলো। নেহা দৌড়ে এসে আমার উপর ঝাঁপিয়ে বলল, আমাকে কিস করতে লাগলো। হে খুদা, আমাকে কিস করছে নাকি ঠোঁটের সব লিপস্টিক আমার গালে মুছছে ওই ভালো জানে। আরে কি হচ্ছে? ও আমার কথার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আচ্ছা, আজকে সব লিপস্টিক আমার গায়ে মুছবে বলে ঠিক করেছো নাকি? এবারে ওর একটু হোশ ফিরলো, চুমু খাওয়া থামালো, কিন্তু বুক ছাড়লো না। আমায় জোরে ধরে রাখলো। কি হলো, আমায় খাইয়ে দেবে না? আমি কাল রাত থেকে না খেয়ে আছি। মিথ্যা বললাম। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। বলেই খাবার নিতে গেল। আমি বললাম, দাঁড়াও। কি হলো আবার? কেঁদে কেঁদে কি হাল করেছো, নিজেকে দেখেছো একবার? আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। তুমি ফ্রেশ হবে না? ও হ্যাঁ, তাই তো, আমারও তো ফ্রেশ হতে হবে। মুখের লিপস্টিক সব তো আমার গালে মুছছো। আচ্ছা, আজকে কি আমার গায়ে মুছবে বলে এত লিপস্টিক দিছো? ও একটু লজ্জা পেল। আমাদের 2 বছরের রিলেশন, কিন্তু আশ্চর্য কথা হলো আজ পর্যন্ত আমাদের মধ্যে এই ধরনের কিছুই হয়নি। খারাপ ভাবে আমি কখনো তাই বলিনি, আর ও এসব কথা বলেনি। আমাদের সম্পর্ক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এসব, আর একজনকার আরেকজনকার হাত ধরে হাঁটা, আর অনেক রাত পর্যন্ত জেগে জেগে কথা বলা, এসবের মাঝে আমাদের সম্পর্ক সীমাবদ্ধ ছিল। এর থেকে বেশি কখনো এগোয়নি। আর আমিও এইসব নিয়ে সন্তুষ্ট ছিলাম, কারণ ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। একে তো সতী, একদম সুচরিত্র বলতে পারেন। আজকাল তো এরকম মেয়ে পাওয়া বড্ড অভাব। তারপরেও আমরা একে পর একে কেয়ার করে যেত। মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবান মনে হতো। তার উপর সুন্দর করে রান্না, পুরো একদম রাঁধুনি। প্রায় আমার জন্য রান্না করে আনতো, নিজের হাতে খাইয়ে দিত। অন্য সব রিলেশনের মতো প্যারা থাকতো গার্লফ্রেন্ডকে শপিং করে দেওয়ার, কিন্তু আমার এমন কোনো প্যারা ছিল না। বরং ওই আমাকে প্রতি মাসে শপিং করে দিত। মাসে একবার শপিংয়ে না যেতে পারলে ওর মনে হয় ঘুম আসতো না। ও আমার থেকে অনেক বেশি ধনী হওয়ার সত্ত্বেও আমি কখনো ওর চোখে ভালোবাসা ছাড়া অহংকার দেখিনি। আমি কখনো নিজেকে ছোট অনুভব করিনি। প্রতি রাতে ওর কণ্ঠ শুনে শুনে ঘুমাতাম। আমি ফোনটা আমার কানের কাছে রেখে দিতাম। ও শুধু বলতো আর আমি শুধু হুঁ হুঁ করতাম। যখন বুঝতে পারতো আমি ঘুমিয়ে গেছি, তখন ফোনটা কেটে দিত। আবার প্রতিদিন সকালে উঠে ওর ফোনের শব্দে আমি ঘুম থেকে উঠতাম। আমি না ওঠা পর্যন্ত ও কল করতেই থাকতো। আর আমি ভেবে পেতাম না এত রাত পর্যন্ত ঘুমিয়ে কী হবে এত সকালে উঠে। আর আমি উঠলেই বলতো, তাড়াতাড়ি অমুক জায়গায় এসে পড়ো, আজকে শপিংয়ে যাব। নয়তো তোমার জন্য আজ নিজের হাতে রান্না করেছি, নয়তো আজকে একটু ঘুরতে যাব। এমন কিছুই আমাদের সম্পর্ক ছিল। ভালোবাসে মেয়েটা আমায় খুব। মাঝখানে না একটা ভুল করে ফেলেছে। একটা ভুলের জন্য এমন ভালোবাসা হারালে তো আমি পাগলই হয়ে যাব। আমার জন্য ওর জীবনে কত শত স্যাক্রিফাইস করেছে। আমি না হয় একটু নিজেকে কম্প্রোমাইজ করে নিলাম। আজ না হয় নিজের ইগোটাকে হারিয়ে ফেললাম। আজ না হয় নিজের ভালোবাসাটাকে জিততে দিলাম। এমন ভালোবাসাটা পাওয়ার সত্যি ভাগ্যের ব্যাপার। কি হলো, এইভাবে কি দেখছো? ফ্রেশ হবে না? চলো। আপনাদের নিজের অনুভূতিগুলো জানাতে জানাতে অন্য জগতে হারিয়ে গেছিলাম। ওর কথায় হোশ ফিরল। ও হ্যাঁ, তুমি আগে ফ্রেশ হয়ে আসো, আমি পরে ফ্রেশ হতে যাব। একসাথে হওয়া যায় না? না, কেউ দেখলে কি ভাববে? আচ্ছা। নেহা ফ্রেশ হতে চলে গেল। যাক, এবারে একটু ভালো লাগছে। একজন হলো সত্যিটা জানতে পারলো যে আমি দোষী নই। কিন্তু এখানে শেষ নয়। আমার যে করে হোক আমার মা বাবাকে তো বলতে হবে কথাটা। কিন্তু ওনারা কেন আমায় বিশ্বাস করবে? নেহা না হয় আমার চরিত্র সম্পর্কে জানে, তাই অনেক বলাতে বিশ্বাস করেছে।
কিন্তু মা বাবা আমাকে আমি কিভাবে বলবো? ধুর, মাথায় কোনো আইডিয়া আসছে না। আগে নেহা বেরোক, তারপর ওর সঙ্গে আলোচনা করা যাবে। নেহা বেরোলো। যাও, এবার ফ্রেশ হয়ে এসো। আচ্ছা, আমি ফ্রেশ হতে চলে গেলাম। 5 মিনিটে ফ্রেশ হয়ে চলে আসলাম। আমি নেহার কাছে গিয়ে বসলাম। ও আমায় খাই দিতে লাগলো। খাওয়ার মধ্যে কোনো কথা বলা হলো না। ও শুধু আমার মায়া ভরা চাউনির দিকে তাকিয়ে আছে। ওর চোখ দিয়ে মাঝে মধ্যে টপ টপ করে পানি পড়ছিল। আমি ওর চোখের পানিগুলো মুছে দিচ্ছিলাম, কিন্তু নির্বাকভাবে আমার দিকে তাকিয়েছিল। বিশ্বাস কর ভাই, এমন সময় নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছিল। ওই সময় ওর চোখে কোনো ঘৃণা ছিল না, ওর চোখে ছিল আমার প্রতি অনুতপ্ত আর ভালোবাসা। খাবার শেষ করে আমি বললাম, তুমি তাড়াতাড়ি যাও, বিয়ে শুরু হয়ে যাচ্ছে। না, আজ আমি কোনো বিয়েতেই যাব না। আজ সারাদিন আমি তোমার বুকে শুয়ে থাকবো। দেখো নেহা, পাগলামি করো না। যাও, ওইদিকে তোমাকে খুঁজে পাবে। প্লিজ শাওন, তুমি আমায় না করো না। আমার খোঁজ পড়লে সেটা আমি সামলে নেব। আচ্ছা, তুমি যা ভালো বোঝো তাই করো। নেহা আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মেয়েটাকে মনে হচ্ছে এখনো অনুতপ্তর আগুনে পুড়ছে। ওকে একটু হাসানোর চেষ্টা করি। বাবা গো বাবা। কি হলো? মাত্র 2 মাস আমি ছিলাম না, এই 2 মাসে খেয়ে খেয়ে পুরো ময়দার বস্তা হয়ে গেছো। কি ভারী গো। তুমি আমার বুকটায় মনে হয় ভেঙে যাবে। অন্য সময় ময়দার বস্তা বললে মার একটাও মাটিতে পড়তো না, কিন্তু আজ নেহা নির্বাক আমার বুকের সাথে মাথা লাগিয়ে শুয়ে আছে। মনে হয় আমার হার্টবিট শোনার চেষ্টা করছে। আমি আবারও বললাম, কি গো, তোমার একটুও কি মায়া লাগছে না? ও মুখ উঠিয়ে বলল, কিভাবে পারো তুমি? আমি আবার কি করলাম? এই যে, আমি তোমায় সামান্য ব্যাপারে অবিশ্বাস করে কত কষ্ট দিলাম, আর তুমি কিছু না করে স্বাভাবিকভাবে আমায় মেনে নিলে। কারণ অনেক ভালোবাসি আমার পাগলিটাকে। তাই বলে এত কিছুর পরেও? তুমি যদি পুরো দুনিয়া উল্টে এসে আমার সামনে দাঁড়াও, তবুও বলবো আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসো আমায়? আমার পাগলিটাকে আমি অনেক ভালোবাসি। নেহা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। প্লিজ শাওন, আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন করব না। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? আমি তোমায় সেই কবে ক্ষমা করে দিয়েছি। নেহা আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলে আমি হারিয়ে যাব। জানো নেহা, আমি না অনেকক্ষণ ধরে একটা কথা ভাবছিলাম। কি কথা? গত 2 বছরে তুমি আমাকে কখনো জড়িয়ে ধরেছো এমন করে? কোন দিনটাতে? আমি না কথাটা মনে করতে পারছি না। তো কি হয়েছে? আজ তো জড়িয়ে ধরেছি। তাও ঠিক, কিন্তু এত শক্ত করে জড়িয়ে ধরার কি আছে? জান, শাওন, আমার আমার না খুব ভয় হচ্ছে। আবার যদি তোমায় হারিয়ে ফেলি। কত বোকা আমি, তাই না? সামান্য একটা কথাই তোমায় অবিশ্বাস করে তোমায় কত দূরে ঠেলে দিয়েছি। আবার হু হু করে কেঁদে উঠল। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? তুমি আমায় দূরে সরিয়ে দিলে আমি তোমায় দূরে সরাতে যাব নাকি? জান, শাওন, তোমার মতো না আমায় কেউ ভালোবাসতে পারে না। তুমি কত ভালোবাসো আমায়, আর আমি কিনা সেই তোমাকেই হারিয়ে যেতে বসেছিলাম। কত বোকা আমি। তবে একটা কথা জেনে রাখো নেহা, কি? তোমার চড়গুলো খেয়ে আমার গালটা একদম ব্যথা করছে। তাই নাকি? দেখি আমার বাবুটার কোথায় লেগেছে। বলেই আমার গালে চুমু দিতে যাবে, এমন সময় নেহার ফোন বেজে উঠল। নেহা ফোনটা দেখলো নীলা ফোন দিয়েছে। নীলার নাম্বার দেখে ওর মুখে রাগ উঠে গেল। ও নীলাকে কিছু বলতে যাবে, এমন সময় আমি ওকে আটকে দিয়ে বললাম, হাত দিয়ে ইশারায় বললাম খারাপ কিছু যেন না বলতে, না হলে সমস্যা হতে পারে। হ্যালো নিহা আপু, তুমি কই? বিয়ে শুরু হয়ে যাচ্ছে, সবাই তোমার খোঁজ করছে। আমার মাথাটা খুব ব্যথা করছে রে, আমি আসতে পারবো না। কিন্তু সবাই তোমার খোঁজ করছে। প্লিজ তুই সব সামলে নে। তুমি আসলে খুব ভালো হতো। আচ্ছা, আমি সব সামলে নেব। নেহা ফোনটা কেটে দিল। আসলে নীলাও খুব ভালো মেয়ে, শুধু আমার সাথে একটু পাগলামি করত। ও নেহার চেয়েও কম সুন্দর না, কিন্তু আমার নেহাকেই ভালো লাগতো। কিন্তু ওই দিন একটু বেশি পাগলামি করে ফেলেছে। ও আসলে ততটাও খারাপ মেয়ে না। ওই দিন কেন যে এমন করলো সেটা ওই ভালো জানে। আচ্ছা নেহা, একটা কথা বলার ছিল। কি? নীলার মুখ থেকে যদি সব বের করা যেত তাহলে ভালো হতো, আমি ঘরে ফিরে যেতে পারতাম।
আমিও এতক্ষণ সেটাই ভাবছিলাম। শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। বলো দেখি কি প্ল্যান। নেহা আমায় ওর প্ল্যানের কথা বলল। ওয়াও, গ্রেট প্ল্যান, কিন্তু তুমি সহ্য করতে পারবে তো? একটু কষ্ট হবে, বাট 5 মিনিটের জন্য কিচ্ছু হবে না। ততক্ষণে তো আর নিয়ে যেতে পারবে না। তাও ঠিক, কিন্তু পুরুষ মানুষের মন গলতে কতক্ষণ? গলে গেলে আমি তো আছি, কিচ্ছু বলবো না, একদম খুন করে ফেলবো। আরে ধুর, তুমি এখন যাও, আমার কাজ আছে। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আবারও রুমে চলে আসলাম। ফোনটা বের করে নীলার নাম্বারটা ব্লক লিস্ট থেকে আনব্লক করলাম। অনেকদিন ধরে নীলার সাথে কথা বলা হয় না। আগে তো নীলা আমাকে প্রায় প্রতিদিনই কল করতো, কিন্তু এখন ব্লক লিস্টে থাকায় কল করতে পারে না। আমি নীলাকে ফোন দিলাম। কয়েকবার ফোনটা বাজার পর ফোন ধরলো। হ্যালো। কি খবর নীলাবতী, আমায় ভুলে গেছো? নীলা মনে হয় আমার নাম্বারটা দেখে অবাক হয়ে গেছে। নীলা কাঁপা কাঁপা কণ্ঠায় বলল। কে? নীলা মনে হয় বিশ্বাস করতে পারিনি আমি যে কল করেছি। বারে, সেদিন তো বললাম আমায় ভালোবাসো, এত তাড়াতাড়ি ভুলে গেলা? শুনেছি তোমার নাকি ওই দিন বিয়েটা হয়নি, তা আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায়? ওপাশ থেকে নীলা দীর্ঘশ্বাসের শব্দ আসছে। নীলা মনে হয় থমকে গেছে আমার কথাটা শুনে। ও হয়তো বিশ্বাস করতে পারছে না যে আমি ওকে এই কথা বলেছি। ও আমাকে সন্দেহ করবে না তো? ওকে সন্দেহ করতে দেওয়া যাবে না। দেখো নীলা, আমি ভেবে দেখলাম, আমার মনে হয় তোমাকে মেনে নেওয়াটা শ্রেয় হবে। তোমায় মেনে নিলে আমার পরিবারকে আমি ফিরে পাবো, আর আমার ভালোবাসাওকে ফিরে পাবো। আমার ভালোবাসা শব্দটা শুনে অবাক হচ্ছ। আসলে ওই দিন থেকে তোমার সাথে দূরে থেকে বুঝতে পেরেছি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। প্রতিটা মুহূর্ত তোমাকে মিস করেছি। আমি এতদিন বুঝতে পারলাম আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু নেহা। আরে ধুর, ওর প্রতি আমার যেটা ছিল সেটা ভালোবাসা না, সেটাকে বলে অ্যাট্রাকশন। ওপাশ থেকে নীলার ভারী ভারী কণ্ঠে নিঃশ্বাস শোনা যাচ্ছে। নীলার হার্টবিটের শব্দ যেন শুনতে পাচ্ছি। নীলা বলে উঠল, তুই এখন কোথায়? তুমি যেখানে আছো সেই বাড়ির ছাদের স্টোর রুমে আছি। আর শোনো, মা বাবা যেন না জানে আমি এখানে আছি। তুই এখানে কিভাবে? বারে, আমার বন্ধুর বোনের বিয়ে, আর আমি থাকবো না? তুই ওখানেই থাক, আমি আসছি। বলে ফোনটা কেটে দিলাম। আমার ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করছে। আজ আমার এতদিনের প্রতীক্ষা পূরণ হতে চলেছে। কিন্তু বাইরের চাচা তো নীলাকে ভিতরে আসতে দেবে না। যাই, চাচাকে গিয়ে বলে আসি যেন ভিতরে আসতে দেয়। আমি বাইরে গিয়ে দেখি লোকটা বসে বসে ঝিমাচ্ছে। আমি ডাক দিলাম, এই যে চাচা, শুনছেন? জি 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 বাজান, বলো। এখানে একটা মেয়ে আসবে, এখানে ওকে ভিতরে পাঠিয়ে দেবেন। কিন্তু কোনো কিন্তু নয়, আসলেই পাঠিয়ে দেবেন। আচ্ছা। আমি রুমে বসার কিছুক্ষণ পরে নীলা আসলো। নীলা আমার রুমে এসে পড়ল। ওকে দেখা মাত্রই বুকটা ধক করে উঠল। কি খবর আমার নীলাবতী?